সাফল্যের 5টি দশক আমাদের পরিবার, স্বপ্নকে নিয়ে গেছে সম্ভাবনায়, শিক্ষা কর্ম। শুভ দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের 50 বছর পূর্তি এবং একই সাথে অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ের 25 বছর পূর্তি উপলক্ষে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আমাদের আজকের এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের আজকের এই গ্র্যান্ড ফাইনালে যে বিষয়টি নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে ব্যাংক কমিশন গঠন আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করবে কিনা। এই বিষয় নিয়ে আজকে সরকারি দল হিসাবে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের যে দল গঠিত হয়েছে বিজয় নিশান দল, তারা সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছে এবং একই বিভাগের আরেকটি দল বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে, তারা হচ্ছে উত্তাল মার্চ। আমরা বিজয় নিশা এবং উত্তাল মার্চের এই দুটি দলের বিতর্কের সাথে সর্বপ্রথমে দর্শক মণ্ডলী আপনাদের পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে বিজয় নিশান দলের অর্থাৎ সরকারি দলের বক্তারা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা রফিকুল ইসলাম সুহাদ, মাননীয় অর্থমন্ত্রী রাকিব হোসেন এবং মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য সাগুপ্তরা বুশরা মিশমা। অন্যদিকে আমাদের আজকের এই বিরোধী দল উত্তাল মার্চে যে তিনজন বক্তারা, তারা হচ্ছেন গিয়ে মাননীয় বিরোধী দলীয় নেতা আব্দুর রহমান জাবের, মাননীয় বিরোধী দলীয় উপনেতা অর্পিতা গোলদার এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ নাশফিকুজ্জাহান। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় যে 5 জন সম্মানিত বিচারক বিচার কার্য সম্পাদন করবেন এবার তাদের সাথে আপনাদের পরিচয় করে দিয়ে আমাদের সাথে বিচারক হিসেবে রয়েছেন শেয়ার মার্কেট বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আলামিন, রয়েছেন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ও সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসির সিএফও জনাব আবুল বশির খান এফসিএমএ, রয়েছেন সাংবাদিক দৌলত আক্তার মালা, বিশেষ প্রতিনিধি ফিনান্সিয়াল এক্সপ্রেস। বিচারক হিসেবে রয়েছেন নারী উদ্যোক্তা সঞ্জিদা আক্তার খানম, ব্যবস্থাপনা পরিচালক rightchoice.com বিডি এবং আরেকজন বিচারক হচ্ছেন ডক্টর এস এ মোর্শেদ, প্রাক্তন বিতার্কিক ও উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকে এই বক্তাদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি। আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথিকে সবাই জোরে তালি দিয়ে অভিনন্দন জানাতে চাই। একই সাথে আজকে আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর রিয়াজুর রহমান চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যালামনাই সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ তোফায়েল আহমেদ। আমরা আমাদের সম্মানিত দুজন বিশেষ অতিথিকে তালি দিয়ে অভিনন্দন জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর রিয়াজুর রহমানের নেতৃত্বে আমরা পালন করেছি 50 বছর আমাদের এই বিভাগ প্রতিষ্ঠার যে আয়োজন, সে আয়োজনেরই ধারাবাহিকতায় আমাদের এই ছায়া সংসদ শুরু করছি। আমাদের আজকের এই ছায়া সংসদ, আজকের এই ছায়া সংসদে যে বিষয়টি সেটি হচ্ছে ব্যাংক কমিশন গঠন আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করবে কিনা। আমি আজকের এই প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে সর্বপ্রথমে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি আজকের ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা রফিকুল ইসলাম সুহাদকে। মাননীয় স্পিকার, 2007 সালে যখন পুরো বিশ্বে অর্থনৈতিক মন্দা আক্রান্ত, তখন ওই সোনার বাংলার অর্থনীতি ছিল ঊর্ধ্বমুখী। মাননীয় স্পিকার, বর্তমানে আমরা মধ্যমায় দেশে পরিণত হয়েছি এবং আমরা এশিয়ান টাইগার হিসেবে খ্যাত হয়েছি। নিজেদের অর্থনীতি পদ্মা সেতু সহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে মাননীয় স্পিকার। কিন্তু দুঃখজনক হলো সত্য মাননীয় স্পিকার, কিছু স্বার্থান্বেষী ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কারণে আজকে আমাদের অর্থনৈতিক খাতটি হুমকির মুখে মাননীয় স্পিকার। যা থেকে উত্তরণের লক্ষ্যে আজ আমরা এই সংসদে আপনার অনুমতিক্রমে যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি তা হচ্ছে ব্যাংক কমিশন গঠন আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করবে মাননীয় স্পিকার। ব্যাংক কমিশন বলতে আমরা বুঝাচ্ছি স্বাধীন, নিরপেক্ষ, সক্ষম ও আর্থিক বিষয়ে বিশেষজ্ঞ সর্বজন গ্রাহ্য ব্যক্তি নিয়ে গঠিত একটি কমিশনকে, এবং আর্থিক খাত বলতে ব্যাংক কমিশনের আওতাভুক্ত খাতকে বুঝাচ্ছি, এবং সুশাসন নিশ্চিত করে বলতে বুঝাচ্ছি ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান সময় খেলাপি ঋণের হার কমানো, আদায় ও নজরদারির মাধ্যমে শৃঙ্খলা নিশ্চিত করাকে বোঝাচ্ছি মাননীয় স্পিকার। আমরা কেন বলছি ব্যাংক কমিশন আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করবে মাননীয় স্পিকার? ব্যাংক কমিশন আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করবে কারণ এটি হবে একটি স্বাধীন, নিরপেক্ষ এবং সক্ষম একটি কমিশন মাননীয় স্পিকার। ব্যাংক কমিশন কার্যপরিধি কী হবে এবং কীভাবে তারা আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করবে সেই বিষয়ে আমরা 8টি ক্রাইটেরিয়া দেখে যাচ্ছি মাননীয় স্পিকার। আমাদের প্রথম ক্রাইটেরিয়াটি হচ্ছে সঠিক তথ্য পরিসংখ্যান প্রাপ্তিতে এই কমিশন কাজ করবে। এই কমিশন আর্থিক খাতে কী কী সমস্যা এবং চ্যালেঞ্জগুলো আছে তা চিহ্নিত করবে। স্বল্প এবং দীর্ঘমেয়াদী কী করা প্রয়োজন এবং কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই বিষয়ে তারা সুপারিশমালা তৈরি করবে, এবং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধন করা, ব্যাংকিং কার্যক্রমে রিপোর্ট তৈরি করা, নীতিমালা প্রণয়ন ও বর্তমানে আইনের ফাঁকফোকর করা এবং সংস্কার সেই বিষয়ে তারা কাজ করবে মাননীয় স্পিকার। প্রথমেই চলে আসি ব্যাংকিং খাতে সঠিক তথ্য পরিসংখ্যান প্রাপ্তিতে বিষয়টি মাননীয় স্পিকার। বর্তমানে আমাদের দেশে ঋণ খেলাপির পরিমাণ মাননীয় স্পিকার 1,16,288 কোটি টাকা মাননীয় স্পিকার। এত বিশাল পরিমাণ
পরিমাণ ঋণ, এই বিশাল পরিমাণ ঋণ খেলাপির কারণে আমাদের দেশে আর্থিক কাজে বর্তমান হুমকির মুখে সেই বিষয়ে কোনো প্রশ্ন থাকতেছে না। স্পিকার, আমাদের সরকারের সদিচ্ছার কারণে আমরা ব্যাংক কমিশন গঠন করছি। স্পিকার, আমরা যদি ব্যাংক কমিশন গঠন করি তাহলে কি হয়? স্পিকার, এই ঋণ খেলাপি কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠান করতেছে? বেক্সিমকো যেরকম ঋণ নিয়ে পরিশোধ করতেছে স্পিকার, ঠিক একইভাবে আমাদের ডেস্টিনি গ্রুপ অথবা আমাদের হচ্ছে যে হলমার্ক গ্রুপ কিন্তু ঋণ নিয়ে পরিশোধ করেনি। স্পিকার, সেই পর্যায়ে থেকে আমরা দাঁড়িয়ে বলতে পারতেছি স্পিকার যে কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠান ঋণ নিতেছে বা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণ নিতেছে সেই বিষয়ে আইডেন্টিফাই করার জন্য স্পিকার আমাদের ব্যাংক কমিশন গঠন করা জরুরি। স্পিকার, স্পিকার চলে আসে আমাদের দ্বিতীয় পয়েন্টে স্পিকার, সমস্যাগুলো কী হবে এবং সেই সমস্যার উত্তরণের পর্যায়টি কী হবে স্পিকার, সেই বিষয়ে আমাদের সঠিক দিক নির্দেশনা দরকার। স্পিকার, সেই দিক নির্দেশনা এবং পরিকল্পনাগুলো কীভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়ে আমাদেরকে ব্যাংক কমিশন দিক নির্দেশনা দিয়ে স্পিকার। স্পিকার, স্বল্প এবং দীর্ঘমেয়াদী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন? আমরা চাইলেই স্পিকার রাতারাতি ব্যাংকিং খাতের আর্থিক সমস্যা যে ব্যাংক ঋণ খেলাপিগুলো আছে স্পিকার, সেগুলো রাতারাতি দূর করতে পারবো না স্পিকার। সেজন্য আমাদের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন স্পিকার। তাই আশা করি এই ব্যাংক কমিশন গঠন করার মাধ্যমে আমরা আমাদের আর্থিক সমস্যা দূর করে আমরা একটি অর্থনীতিভাবে সুশাসন নিশ্চিত করবো স্পিকার। তাই আশা করি আজকের বস্তির স্পিকার গৃহীত হবে স্পিকার। ধন্যবাদ। আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে আমরা বক্তব্য শুনবো। এই ছায়া সংসদের আজকের বিরোধী দল উত্তাল মার্চের পক্ষে মাননীয় বিরোধী দল নেতা আব্দুর রহমান জাবেরের কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য। মার্চপে লক্ষ্য বিতর্কটি কয়েকটি পত্রিকা হেডলাইন দিয়ে শুরু করছি। প্রথম আলোতে দেখা যায় ব্যাংক খাতে 22,000 কোটি টাকার বেশি জালিয়াতি। ইত্তেফাকের প্রতিবেদনের মধ্যে বিদেশি টাকা পাচ্ছে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। প্রথম আলো আরেকটি প্রতিবেদনে দেখা যায় খেলাপির হারে বাংলাদেশ শীর্ষে। সেই জায়গা দাঁড়িয়ে মানে প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি আজকে সংসদে উত্থাপন করেছেন সেটি হচ্ছে ব্যাংক কমিশন গঠন, আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করবে। মার্চ স্পিকার, উত্থাপিত এই প্রস্তাবটি আমরা সরাসরি প্রত্যাখ্যান করছি। মার্চ স্পিকার, লক্ষ্য করুন আজকে যদি আমরা ব্যাংক খাতের দিকে তাকাই যে প্রধানতম সমস্যাগুলো আমরা দেখি তা হচ্ছে প্রথমত খেলাপি ঋণ মার্চ স্পিকার, দ্বিতীয়ত অর্থ পাচার এবং তৃতীয় মার্চ স্পিকার তারল্য সংকট। মার্চ স্পিকার, আজকে তারা যে দাবিটি করছেন এই কমিশনটি গঠন করার মাধ্যমে এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে সেটি কখনো সম্ভব না। মার্চ স্পিকার, আমরা শুরু করছি তিনি যে ভুল তথ্যটি দিয়ে আজকে সংসদে প্রস্তাবটি উত্থাপন করছে সেটি হচ্ছে তিনি আজকে বলে গেছেন ব্যাংক কমিশনটি হবে স্বাধীন একটি কমিশন, যে সম্পূর্ণরূপে ভুল একটি ধারণা। মার্চ স্পিকার, এই ব্যাংক কমিশনটি আলটিমেটলি বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে গঠিত হবে এবং এর কার্যকারিতা থাকবে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে। মার্চ স্পিকার, লক্ষ্য করুন তিনি যে কেন এই ব্যাংক কমিশনটি তার উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করতে পারবে না, কারণ আর্থিক খাতের অনিয়মগুলো খুঁজে বের করে সরকারের কাছে সুপারিশ করাই হচ্ছে এই ব্যাংক কমিশনের প্রধান উদ্দেশ্য। অর্থাৎ এই কমিশনটির প্রধান উদ্দেশ্য শুধুমাত্র সুপারিশের মধ্যে সীমাবদ্ধ। এবং আমরা যে সুপারিশের ব্যাপারটা দেখি তাহলে ইতিহাস আমরা এমন অনেক কমিশন দেখি। 1996 সালে আর্থিক খাত সংস্কার প্রকল্প দেখতে পাই, 1998 সালে ব্যাংকিং কমিশন দেখতে পাই, 2002 সালে ব্যাংক রিফর্ম কমিটি দেখতে পাই। এত কমিটির পরেও মার্চ স্পিকার খেলাফির হারটি কমে যায়নি, অর্থ পাচারটি কমে যাচ্ছে না। কেন মার্চ স্পিকার? কারণ সরকারের সদিচ্ছার অভাব মার্চ স্পিকার। তাই আবারও নতুন কমিশনের গঠন করলে এই যে অর্থনৈতিক খাতে যে সুশাসনটি ফিরিয়ে আসবে না সেটি দাবি করেছে মার্চ স্পিকার। লক্ষ্য আজকে আমরা কেন বলছি এই কমিশনটি ব্যাংকিং খাতে বা আর্থিক খাতে যে প্রধানতম সমস্যাগুলো সেগুলো সমাধান করার সুযোগ নিশ্চিত করে যাবে না। প্রথম কারণটি মার্চ স্পিকার, কেন্দ্রীয় ব্যাংকের অধীনে এই কমিশনটি গঠন হচ্ছে। মার্চ মানে লক্ষ্য করুন ধ্বংসের দ্বারপ্রান্তে থেকে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক যখন নিয়ন্ত্রণ হিসেবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন, আবার অনেকাংশেই এই নিয়ন্ত্রণের এই দুরবস্থার জন্য তাই কেন্দ্রীয় ব্যাংক নিজে। মার্চ স্পিকার, আমরা এমন একটি নিয়ন্ত্রকের আন্ডারে এই নিয়ন্ত্রণটি দিচ্ছি যার কিনা নিজের উপর নিজের নিয়ন্ত্রণ নেই। মার্চ স্পিকার, যদি থাকতো তাহলে আজকে রিজার্ভের টাকাগুলো ডানা মেলে ওরে ফিলিপাইনের ক্যাসিনোতে চলে যেত। মার্চ স্পিকার, আজকে সর্বশেষ আমরা যে দাবিতে করছি আপনি নতুন করে একটি কমিশন গঠিয়ে দিয়ে কিছু নির্দিষ্ট মানুষকে আবার বাড়ি ঘর করার সুযোগ না দিয়ে আপনি যে এক্সিস্টিং পলিসি আছে সেটি আপনি সূচনা করে আমি ঋণদাতা এবং ঋণ গ্রহীতাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসুন, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করুন, ব্যাংকিং সেক্টরগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত করুন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেন এবং বিকল্প একটি বন্ড মার্কেট, তবে আমরা একটি সুস্থ অর্থনীতি দেবে একটি সুন্দর বাংলাদেশ দেবো। তাই মনে করি এই প্রস্তাবটি আজকের সংসদে গৃহীত হবে না। ধন্যবাদ মার্চ স্পিকার, ধন্যবাদ সবাইকে। আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় অর্থমন্ত্রী ছায়া অর্থমন্ত্রী রাকিব হোসেনকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, প্রথমত লক্ষ্য করুন আজকে আমরা যে এই ব্যাংক কমিশনের প্রস্তাবটি উত্থাপন করছি সেখানে আমরা একটি স্বাধীন ও নিরপেক্ষ ব্যাংক কমিশনের কথা বলছি, যেখানে সরকারের কোনো প্রভাব থাকবে না। যেহেতু সরকারের কোনো প্রভাব থাকবে না সেহেতু রাজনৈতিক কোনো প্রভাব বিদ্যমান থাকবে না। মাননীয় স্পিকার, এটি হবে সকল প্রকার রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত বিজ্ঞ অভিজ্ঞ লোকদের নিয়ে গঠিত একটি পরিচালিত কমিশন। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দল থেকে যে সমস্যাগুলোর কথা বলা হচ্ছে ব্যাংক খাতে জালিয়াতি, অর্থ পাচার, ঋণ খেলাপি, তারল্য সংকট, মাননীয় স্পিকার আজকে এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা ব্যাংক কমিশন গঠনের কথা বলছি মাননীয় স্পিকার, কারণ আজকে এই স্বাধীন নিরপেক্ষ ব্যাংক কমিশন গঠিত হলে এই সমস্যাগুলো সমাধান হবে। আসেন মাননীয় স্পিকার, আজকে যে ব্যাংক কমিশন হচ্ছে আর্থিক খাতে বিশৃঙ্খলার মূল কারণ যেগুলো ঋণ খেলাপি, অর্থ পাচার এবং পরিচালনা অদক্ষতা, তারল্য সংকট, এগুলো কিভাবে সমাধান করে একজন ব্যাংক কমিশন হচ্ছে আজকে আমরা আর্থিক খাতে সুশাসন ফিরিয়ে আনবে সেটি ব্যাখ্যা। প্রথমে আসছি মাননীয় স্পিকার, আজকে হচ্ছে ঋণ খেলাপির কথা। মাননীয় স্পিকার, আজকে যদি ঋণ খেলাপির চিত্র দেখি তাহলে মাননীয় স্পিকার দেখা যায় যে 2019 সালে সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ ছিল 1,16,288 কোটি টাকা, যা মোট ঋণে 11.99%, সরকারি ব্যাংকের মোট ঋণে 31.5%
8% খেলাপি, অন্যদিকে বেসরকারি ব্যাংকের মোট ঋণের 7.8% খেলাপি। আজকে এখন সময় এসেছে এই মুজিব শতবর্ষে দাঁড়িয়ে ব্যাংকিং কমিশন গঠনের মাধ্যমে এসব আর্থিক কেলেঙ্কারি ঘটনা লাগাম টেনে ধরে আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করা মানুষকে, যার প্রেক্ষিতে আজকে সংসদে দাঁড়িয়ে আমরা বারবার ব্যাংক কমিশন গঠনের কথা বলছি মানুষকে। আজকে আমরা যদি ঠিকভাবে উদ্যোগ নেই, ব্যাংক কমিশন গঠিত করে, তাহলে আমরা ঋণ খেলাপি, অর্থপাচারকারী, চোর বাটপার, দেশের শত্রুদের শাস্তি আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে পারবো এবং আমার দেশের অর্থ আমার নিজের দেশে থাকবে মানুষকে। আজকে যে অবস্থা, আমার যে সমস্যাগুলো, সেই জন্য আমার নতুন পলিসি দরকার, নতুন পলিসি বাস্তবায়ন দরকার, যা হচ্ছে মানুষকে আজকে বাংলাদেশ ব্যাংকের নিজের ইমেজের কারণেই বাস্তবায়ন করতে ব্যর্থ। তাই আজকে আমরা নতুন স্বাধীন ব্যাংক কমিশন গঠন করতে কথা বলছি, যেটি বাংলাদেশ ব্যাংক থেকে স্বতন্ত্র হয়ে স্বাধীন ও নিরপেক্ষভাবে আজকে আর্থিক খাতে সুশাসন ফিরিয়ে আসতে চেষ্টা করবো মানুষকে। তাই আজকে মানুষকে মুজিব শতবর্ষে দাঁড়িয়ে মাননীয় স্পিকার, আসুন আমরা সকলে এক হয়ে শপথ গ্রহণ করি যে আর্থিক খাতে সুশাসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনবই। আর এই জন্য আজকে আমাদের ব্যাংক কমিশন গঠন প্রয়োজন, কারণ আর্থিক খাতে বিশৃঙ্খলার যে মূল কারণগুলো আছে সেগুলো একমাত্র ব্যাংক কমিশনের মাধ্যমে যে সম্ভব সেটি দেখিয়ে দিয়ে গিয়েছে মানুষকে। তাই আশা করি আজকে সংসদে ব্যাংক কমিশন গঠনের গুরুত্ব অনুধাবন করতে পেরে আজকে সংসদের প্রস্তাবটি গৃহীত হবে। ধন্যবাদ। এই ছায়া সংসদের মাননীয় অর্থমন্ত্রীকে তার বক্তব্য প্রদান করবার জন্য এবার আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দল উপনেতা অর্পিতা গোলদারকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দেখুন, আমাদের সরকার দল থেকে বারবার যে বক্তব্যটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে তারা যে ব্যাংক কমিশনটি গঠন করবেন সেটি নাকি হবে স্বাধীন এবং নিরপেক্ষ। মাননীয় স্পিকার, তারা যদি পত্রিকার দিকে একটু তাকাতো, 15 ফেব্রুয়ারি 2020 সালের পত্রিকায় প্রথম আলোতে স্পষ্ট করে বলা হয়েছে এই ব্যাংক কমিশনটি হবে বাংলাদেশ ব্যাংকের অধীনে। মাননীয় স্পিকার, এখন আমাদের কথাও তাই, যদি বাংলাদেশ ব্যাংকের অধীনে হয় তাহলে সেখানেই তার স্বচ্ছতা নিয়ে মাননীয় স্পিকার প্রশ্নটি ওঠে। মাননীয় স্পিকার, দেখুন, তারা যেখানে বলে যাচ্ছেন যে নীতিমালা প্রণয়ন করবে, নীতিমালা তো বর্তমানেও আছে। মাননীয় স্পিকার, নীতিমালা 1996-তে হয়েছিল, নীতিমালা 98-তে হয়েছিল, নীতিমালা 2002 সালে হয়েছিল, তো তার ফলে কি কোনো সমস্যার সমাধান হয়েছে? বরঞ্চ আমাদের এই যে ব্যাংক খাতে যে ঋণ খেলাপির পরিমাণ সেটি মাননীয় স্পিকার দিন দিন বেড়ে গেছে, বেড়ে 22,000 কোটি টাকায় রূপান্তরিত হয়। মাননীয় স্পিকার, তাই মাননীয় স্পিকার, আমাদের দল থেকে এই প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করছি এবং তার প্রথম কারণ হচ্ছে এই কমিশনটি সেটি কেন্দ্রীয় ব্যাংকের অধীনে গঠন হচ্ছে। মাননীয় স্পিকার, এই কেন্দ্রীয় ব্যাংক যার নিজের রিজার্ভের পুরো টাকা নিজেরা ফেরত আনতে পারছে না। মাননীয় স্পিকার, এই কেন্দ্রীয় ব্যাংক যারা ব্যাংকগুলোকে পুনঃতহবিলে সাহায্য করছে। মাননীয় স্পিকার, একটা পরিসংখ্যানে দেখুন, কেন্দ্রীয় ব্যাংক 2016 সালে 15,420 কোটি টাকা, 17 সালে 19,120 কোটি টাকা এবং 18 সালে 20,000 কোটি টাকা মাননীয় স্পিকার পুনঃতহবিলে সাহায্য করেছে এবং এটির মাধ্যমে প্রকৃত ঋণ খেলাপির পরিমাণ যে কত সেটি আমরা জানতে পারিনি। মাননীয় স্পিকার, এই সেই কেন্দ্রীয় ব্যাংক যে কেন্দ্রীয় ব্যাংক প্রাইভেট ব্যাংকগুলোকে সুবিধা দেওয়ার জন্য তাদের 6 থেকে 9 নিয়ে গেছে মাননীয় স্পিকার পরিচালনা পার্ষদের সংখ্যা। মাননীয় স্পিকার, এবং পরিবারের লোকেদের মাননীয় স্পিকার 2 থেকে 4-এ নিয়ে গেছে। অর্থাৎ এইখানে যে নতুন কমিশনটি গঠিত হবে মাননীয় স্পিকার, তার পরিচালনা দুর্নীতি হবে না সেটি বলা যাচ্ছে না, বরং বলা যাচ্ছে ভবিষ্যতে এই দুর্নীতিকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে। মাননীয় স্পিকার, এবং মাননীয় স্পিকার, দেখুন, আমাদের খেলাপি ঋণের সংখ্যা বাড়ছে এবং এই ব্যাংক কমিশনের মাধ্যমে এই খেলাপি ঋণের সংখ্যা কোনোভাবেই কমানো সম্ভব নয়। কেন মাননীয় স্পিকার সম্ভব নয়? প্রথমত, এই ঋণের ক্ষেত্রে অনেকাংশেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঋণটি নেওয়া হচ্ছে মাননীয় স্পিকার, এবং ঋণ নেওয়ার সময় আপনার অস্তিত্ব না থাকলেও সেটি নিয়ে প্রশ্ন তোলার জায়গা থাকছে না। এবং মাননীয় স্পিকার, দেখুন, বৈদেশিক বাণিজ্যের সময় বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি হিসেবে কাজ করে দেশের আমদানিকারকদের ক্ষেত্রে, এবং দেশীয় আমদানিকারকরা তখন তাদের 10 কোটি টাকা ম্যানিপুলেট করা ইনকাম স্টেটমেন্ট দেখায়, আসলে তাদের হাতে থাকে 1 কোটি টাকা, এবং শেষে এই টাকার গচ্ছাটি দিতে হয় কেন্দ্রীয় ব্যাংকে। মাননীয় স্পিকার, অর্থাৎ ব্যাংকিং কমিশন গঠন করার পরেও এই সমস্যার কোনো সমাধান হবে না। এবং মাননীয় স্পিকার, দেখুন, আমাদের কিন্তু আইন বর্তমানেও আছে মাননীয় স্পিকার, এবং এই কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারেই এই দুর্নীতিগুলো হচ্ছে। তখন এই কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারেই যখন এই নতুন কমিশনটি হবে তখন এই দুর্নীতিগুলো হবে এবং আরও বেশি রকমই হবে, বরং এই কমিশনের মাধ্যমে সেই দুর্নীতিকে অনেকটা লিগালাইজ করার পদ্ধতি করে দেওয়া হবে মাননীয় স্পিকার। তাই আমরা বলতে চাই যে একটা ব্যাংকিং কমিশন না মাননীয় স্পিকার, আগে নিজে ঠিক হন এবং নিজে ঠিক হওয়ার মাধ্যমে মাননীয় স্পিকার ব্যাংকিং হাতে সুশাসন নিশ্চিত হবে। তাই মাননীয় স্পিকার, আজকে প্রস্তাবটি গৃহীত দাবি রাখে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আজকের প্রস্তাবটি যাতে এই সংসদে গৃহীত না হয় সে দাবি রেখে মাননীয় উপনেতা তার বক্তব্য শেষ করলেন। আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় সরকার দলীয় সদস্য শাগুপ্তা বুশরা মিশমার কাছ থেকে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দল যখন বারবার বলে যাচ্ছেন যে হচ্ছে ব্যাংক কমিশন আজকে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে হচ্ছে মাননীয় স্পিকার গঠিত হবে, কিন্তু মাননীয় স্পিকার, ব্যাংক কমিশনটা কার অধীনে গঠিত হবে সেটি সম্পূর্ণভাবে নির্ধারণ করবে সরকার। মাননীয় স্পিকার, ঠিক সরকারের জায়গায় দাঁড়িয়ে মাননীয় স্পিকার আমরা আজকে বলছি যে ব্যাংক কমিশন হবে সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষ একটি সংগঠন। মাননীয় স্পিকার, প্রথমে দুটি চিত্র দেখায় আপনাদেরকে। মাননীয় স্পিকার, প্রথম চিত্র যেটি 90 দশকে যখন বাংলাদেশ সহ যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশ যেমন স্পেন, গ্রিস, সাইপ্রাস এবং ভেনেজুয়েলা আর্থিক মন্দা দেখা দিয়েছিল, ঠিক তখনই মাননীয় স্পিকার বাংলাদেশে ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে মাননীয় স্পিকার একটি কমিশন গঠিত হয়েছিল, যার ফলশ্রুতিতে মাননীয় স্পিকার ঋণ খেলাপির পরিমাণ 26% থেকে মাননীয় স্পিকার 6% নেমে এসেছিল। মাননীয় স্পিকার, এখনকার চিত্রটি দেখুন, এখনকার চিত্র অর্থনৈতিক যে চিত্র মাননীয় স্পিকার সেটি পুরোপুরি উল্টো। মাননীয় স্পিকার, কি দেখা যাচ্ছে? একের পর এক ঋণ খেলাপি মাননীয় স্পিকার, অর্থ আত্মসাতের মতো ঘটনা দেখতে পাচ্ছি। বেসিক ব্যাংকের পতন মাননীয় স্পিকার, ফার্মাস ব্যাংকের কেলেঙ্কারি, ঋণ খেলাপিকে অগ্রাধিকার দেওয়া মাননীয় স্পিকার, এই ধরনের যে সকল কর্মকাণ্ডগুলো দেখে আসছি মাননীয় স্পিকার, এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা বলছি যে মাননীয় স্পিকার ব্যাংক কমিশন গঠন মাননীয় স্পিকার আজকে আমাদের সময়ের দাবি। মাননীয় স্পিকার,
চলতি বছর 2020-এর শুরুতে জানুয়ারিতে মাননীয় অর্থমন্ত্রী জাতীয় সংসদে একটি তালিকা পাশ করেছিলেন, যেখানে মাননীয় স্পিকার ঋণ গ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ছিল প্রায় 2638টি মাননীয় স্পিকার, যার কিনা 31% মাননীয় স্পিকার ঋণ খেলাপ। মাননীয় স্পিকার, এই যে ঋণ খেলাপের পরিমাণ 31% মাননীয় স্পিকার, এই 31%কে কমিয়ে আনার জন্য তাৎক্ষণিক মাননীয় স্পিকার আমরা আজকে বলছি যে আজকে আমাদের ব্যাংক কমিশন গঠন করা অত্যন্ত প্রয়োজন। মাননীয় স্পিকার, 1982 সালে মাননীয় স্পিকার ব্রিগেডিয়ার এ কাসিমের নেতৃত্বে যখন ব্যাংক কমিশন গঠিত হয়েছিল মাননীয় স্পিকার, তখন ঋণ খেলাপের পরিমাণ কমে গেছিল। মাননীয় স্পিকার, 1984 সালে আসেন মাননীয় স্পিকার এম সাইদুজ্জামানের নেতৃত্বে গড়ে ওঠা ন্যাশনাল কমিশন অন মানি ব্যাংকিং অ্যান্ড ক্রেডিট যখন আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করেছিল। 2020-এ দাঁড়িয়ে আমরা আজকে বলছি আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করার জন্য আজকে আমাদের ব্যাংক কমিশন গঠন করা অত্যন্ত প্রয়োজন। মাননীয় স্পিকার, অদূর ভবিষ্যতে যে সকল স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন যেন নিজস্ব অর্থায়ন করতে পারি আমরা মাননীয় স্পিকার, এই জন্য মাননীয় স্পিকার ব্যাংক কমিশন আজকে গঠন করা প্রয়োজন। এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় সদস্য মোহাম্মদ নাশফিকুজ্জাহানের কাছ থেকে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে এই সংসদে আমাকে বক্তব্য প্রদান করার সুযোগ দেওয়ার জন্য। আমি সরাসরি চলে যাচ্ছি আজকে আমাদের পয়েন্টে। মাননীয় স্পিকার, দেখুন তারা বলে যাচ্ছে যে একটা ব্যাংক কমিশন সুশাসন ফিরিয়ে আনবে, কিন্তু আমরা যদি ইতিহাসে ফিরে দেখি, দেখুন 1984-তেও এরশাদের আমলে একটা ব্যাংক কমিশন করা হয়েছিল, কিন্তু পরে বের হয় যে এই এরশাদের ব্যাংক কমিশনই তার যোগান্ততা হয়ে গিয়েছিল, এটা সুশাসন তো আনেনি বরং আরও দুর্নীতি বাড়িয়ে দিয়েছিল। 96-তেও যখন এই কমিশনটা গঠন করা হলো, কয়েকদিনের জন্য 6% আনার পরপরই কিন্তু আমাদের ঋণ খেলাফির হারটা আরও বেড়ে গেল। এটাই প্রমাণ করে একটা ব্যাংক কমিশন কখনো সুশাসন ফিরে আনবে না। আমাদের যে মেন পয়েন্ট আজকে আমরা দেখে গিয়েছি যে সরকার সদিচ্ছা, এটা প্রমাণ করার জন্য আমি দুইটা উদাহরণ দিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দেখুন 2008 সালে যখন আমেরিকাতে বার্নি ম্যাডফের মানি লন্ডারিং স্ক্যান্ডাল হলো, সেই বার্নি ম্যাডফ যে এক্স ন্যাসডেকের চেয়ারম্যান ছিল, তার কিন্তু বিচার কিন্তু সম্পন্ন হয় আমেরিকাতে। এছাড়াও যখন 2014 সালে 1MDBর মতো সভরেন ফান্ড থেকে যখন টাকা লুটপাট হয়ে যায়, তখনকার সময় যে তৎকালীন যে প্রধানমন্ত্রী তার ছেলে জড়িত থাকা সত্ত্বেও ওইখানে কিন্তু বিচার নিশ্চিত করা হয়েছিল। এইটা একটা জিনিস, এই দুইটা উদাহরণ থেকে একটা জিনিস বোঝা যায়, যদি সরকার যদি চায় কোনো ব্যাংক কমিশন লাগবে না, সে কিন্তু নিজের সদিচ্ছায় বিচার নিশ্চিত করতে পারে। মাননীয় স্পিকার, দেখুন ওরা হয়তো বলতে পারে যে আমাদের অর্থনীতি মালয়েশিয়া বা আমেরিকার মতো না, কিন্তু আসলে কিন্তু এটা আমাদের অর্থনীতির সাইজের উপর ডিপেন্ড করছে, এটা ডিপেন্ড করছে আমাদের যে সরকার তাদের দৃঢ় প্রত্যয়ের উপর। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন গত বছর একটি সাউন্ডনেস ও ব্যাংক চার্ট প্রকাশ করা হয়, যেখানে যতগুলো ক্রাইটেরিয়া ছিল সবগুলো কিন্তু একটা দেশের সেন্ট্রাল ব্যাংক মনিটর করতে পারে। আমাদের দেশ 141টা দেশের মধ্যে 130তম ছিল, যেটা প্রমাণ করে যে আমাদের দেশে কেন্দ্রীয় ব্যাংক এখনও শক্তিশালী না, যার কারণে আমাদের দেশ 130-এ গিয়েছিল। আমরা যদি দেখি ফিনল্যান্ড যেটা প্রথমে ছিল, সেখানে কেন্দ্রীয় ব্যাংক আছে কিন্তু কোনো ব্যাংক কমিশন নেই, ওইখানে তো সুশাসন আছে। এছাড়াও যদি আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলো দেখি, সেখানে কোনো ব্যাংক কমিশন নেই কিন্তু সেখানে সুশাসন ছিল এবং তারা আমাদের থেকে র্যাঙ্কিংয়ে আগিয়েছিল। মাননীয় স্পিকার, আমরা জানি যে সিপিডি যখন 2018 সালে একটা ইকোনমিক রিপোর্ট পাবলিশ করেছিল, সেখানে বলা ছিল যে ব্যাংক কমিশনটা হতে হবে স্বাধীন। তারা ব্যাংক কমিশনটা করলো কিন্তু তার স্বাধীনতা কেড়ে নিল, তাদেরকে বাংলাদেশ ব্যাংকের আওতায়। সেই ব্যাংক যেটা টাকা মাঝরাতে পাচার হয়েছে আরেক দেশের ক্যাসিনোতে, সেই ব্যাংক কিভাবে অর্থ পাচারটা ঠেকাবে? মাননীয় স্পিকার, তাদের কাছে প্রশ্নটা রেখে যাচ্ছি মাননীয় স্পিকার। এছাড়াও যখন আমরা দেখি টিআইবি বলে বাংলাদেশ ব্যাংকের নেতৃত্ব কমিশন গঠন ফল দেখ হবে না, এবং ডেইলি স্টার যখন বলে বাংলাদেশ ব্যাংক প্যাট্রোনাইজেস ডিফল্টার, এখান থেকে প্রমাণ করে যে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের কারণে এগুলো হচ্ছে, সরকারের সদিচ্ছতা নেই এবং এখানে তাদের কোনো স্বাধীনতা নেই, তার কারণে এই জিনিসগুলো হচ্ছে। মাননীয় স্পিকার, আমি যদি একটা অ্যানালজি ড্র করতে চাই এই ব্যাংক কমিশনটা কেমন হবে, তাহলে আমাদের দেশের মেয়রদের সাথে এটা অ্যানালজিটা ড্র করতে হবে। মেয়ররা যখন ইলেকশনের ইশতেহারে বলে যে তারা ঢাকাকে দুবাই বানাবে, মালয়েশিয়া বানাবে, তারপর সিঙ্গাপুর বানাবে, কিন্তু দেখা যায় একটা লাইট নষ্ট হলে লাইটটাও ঠিক করতে পারে না, এই ব্যাংক কমিশনটাও ঠিক ওইরকমই হবে, কারণ তারা স্বাধীন না। মাননীয় স্পিকার, তারপর আসি ব্যাংক পলিসি, যেগুলো আমাদের সরকার বর্তমানে অ্যাডপ্ট করেছে, সেগুলো সবই কিন্তু একটা দেশের ঋণ খেলাফি বাড়ানোর জন্য যথেষ্ট। দেখুন, আগে একটা পরিবার থেকে 2জন সদস্য থাকতে পারতো একটা বোর্ডের মেম্বার, কিন্তু বর্তমানে 4জন। তারপর যখন এই মেয়াদকালটা যখন বাড়ায় দেওয়া হয় 6 থেকে 9 বছর, তার মানে এটা একটা জিনিসই প্রমাণ করে যে সরকারও চাচ্ছে না যে এই ঋণ খেলাফিগুলো বন্ধ হোক। তো আমরা যদি ব্যাংক কমিশন গঠনও করি, কী লাভটাই হবে? এই ব্যাংক কমিশনটা শুধুমাত্র একটা দন্তহীন বাঘ হিসেবে থেকে যাবে। মাননীয় স্পিকার, এছাড়াও যদি আমরা দেখি যে আমাদের এই যতগুলো কমিশন এ পর্যন্ত গঠন করা হয়েছে 1984 সালে, যেটা আমরা বলে আসলাম 1996, একটিও কার্যকর হয়নি। তাই আজকে এই সংসদে আমি বক্তব্য শেষ করছি, এই আশা ব্যক্ত করে যে এই সংসদে প্রস্তাবটি গৃহীত হবে না। ধন্যবাদ। আমরা আমাদের আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রতিষ্ঠার 50 বছর এবং অ্যালামনাইয়ের প্রতিষ্ঠার 25 বছর উপলক্ষে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান দেখছি, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি, এবং একই সাথে
আজকে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর রিয়াজুর রহমান চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যালামনির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ তোফায়েল আহমেদ। আমরা তিনজন 6জন বক্তার বক্তব্য শুনলাম। এবার একটু যুক্তিখণ্ডন পর্বে যাই এবং যুক্তিখণ্ডন পর্বে আমি সর্বপ্রথমে আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলনেতা আব্দুর রহমান জাবেরকে এই পর্যায়ে তার বক্তব্য পুনরায় প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। পুনরায় সংসদে ফ্লোর প্রদান করছে। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, যেহেতু এটি একটি পলিসি ডিবেট, তাহলে পলিসিগুলোর কম্পারেটিভ অ্যানালাইসিসের প্রয়োজন। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, তারা আজকে যে পলিসিটি দেখিয়ে গেছেন সেটি হচ্ছে তারা আজকে চাইছেন ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন তারা এমন একটি কমিশন গঠন করবেন যেখানে সবাই ফেরেশতারা থাকবে এবং সেই ফেরেশতাগুলো আগামী কয়েকদিনের মধ্যে এই যাবৎকালীন যত ধরনের অর্থ পাচার মাননীয় স্পিকার খেলাপি ঋণ আছে সেগুলোকে বন্ধ করে দেবে মাননীয় স্পিকার, যেটির কোনো ফিজিবিলিটি নেই, যেটি মাননীয় স্পিকার কোনো সম্ভব না। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, তারা আজকে বললেন যে এইটি মাননীয় স্পিকার স্বাধীন এবং নিরপেক্ষ হবে। মাননীয় স্পিকার পূর্ববর্তী কমিশনগুলোর দিকে যে তাকাই তারা সেই কথাটিও বলেছিল এবং তারা তাদের কথাটি রাখতে পারেনি। মাননীয় স্পিকার যদি ধরে নিলাম তারা স্বাধীন হবে, মাননীয় স্পিকার তাদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকে যায়, যেখানে সরকারি সোনালী ব্যাংক 13 জন পরিচালনা পরিষদে 8 জনই পলিটিক্যাল ব্যক্তি রাখেন যাদের কি মাননীয় স্পিকার এই যে ব্যাংক রিলেটেড কোনো জ্ঞান থাকে না, তখন যখন তারা বলেন যে ব্যাংক কমিটি স্বাধীন হবে স্বচ্ছ হবে সেই দাবিটি আর থাকে না। মাননীয় স্পিকার 96 সালের সংস্কার কমিটি তারা এত কথা বলে গেলেন। মাননীয় স্পিকার 96 সালের সংস্কার কমিটি যদি আজকে সফল হতো তাহলে 98 সালের ব্যাংক কমিশন গঠিত হতো না, 2002 সালে ব্যাংক রিফর্ম কমিটি গঠন করতে হতো না। মাননীয় স্পিকার ভেসেল 3 দিয়ে তারা আজকে কোনো সলিউশন দেখিয়ে যাননি। ভেসেল 3 হচ্ছে মাননীয় স্পিকার ব্যাংকগুলোতে যে পরিমাণ তারল্য লিকুইড অ্যাসেট রাখার প্রয়োজন সেই পরিমাণ তারা ভেসেল অ্যাসেট রাখছেন না। মাননীয় স্পিকার আজকে তারা বললেন যে ব্যাংক কমিশনের মাধ্যমে এটির মধ্যে স্থিতিশীলতা আসবে, এটি কখনো সম্ভব না। আমরা ডিফারেন্ট কেস দেখেছি, আমরা আপনাকে বলেছি যে আজকে আপনি যদি একটি বিকল্প শক্তিশালী বন্ড মার্কেট করেন তাহলে এই যে তারল্য সংকটের লিকুইডিটির সমস্যাটি সেটি সহজ হবে না। মাননীয় সবশেষে আমরা যে দাবিটি করছি সেটি হচ্ছে আপনি নতুন করে একটি কমিশন গঠন করে দিয়ে কিছু মানুষকে পুনরায় ঘর বাড়ি করার সুযোগ করে না দিয়ে আপনার যে এক্সিস্টিং পলিসিটা আছে সেটাকে আপনি সংস্কার করুন। মাননীয় স্পিকার আপনি ঋণদাতা এবং ঋণ গ্রহীতা উভয়কে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসুন। মাননীয় স্পিকার কেন্দ্রীয় ব্যাংকের ইন্ডিপেন্ডেন্সি নিশ্চিত করুন। মাননীয় স্পিকার ব্যাংকিং সেক্টরগুলোকে পলিটিক্যাল প্রেশারাইজ মুক্ত করুন। মাননীয় স্পিকার হচ্ছে অপরাধী যারা আমরা সবাই জানি। মাননীয় স্পিকার তারা বললেন যে অপরাধীদেরকে কমিশনের মাধ্যমে শাস্তি। মাননীয় স্পিকার অপরাধী কারা? সোনালী ব্যাংক। মাননীয় স্পিকার সবগুলোর নামে আমরা জানি, কিন্তু আমরা সদিচ্ছার অভাবে এই শাস্তিগুলো দিতে পারছি না। মাননীয় স্পিকার অর্থাৎ আপনি যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেন তবে এই যে অনাচারটি মাননীয় সেটি হবে না। আমরা আজকে সবশেষে দেখি যে বিকল্প বন্ড মার্কেট প্রতিষ্ঠার মাধ্যমে এই যে তারল্য সংকটটি মাননীয় স্পিকার সেটি মাননীয় দূর হয়ে যাবে। অর্থাৎ তারা যে পলিসিটি দেখিয়েছে সেটি হচ্ছে আজকে আমরা একটি কমিশন গঠিত দিবে যেটি হবে একটি দায় ছাড়া কমিশন। মাননীয় স্পিকার যেটি স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থাকে, যেটি ফিজিবিলিটি নিয়ে প্রশ্ন থাকে। মাননীয় স্পিকার অপরদিকে আমরা যে কেসটি দেখিয়েছি, আমরা যে পলিসিটি দেখিয়েছি সেটি হচ্ছে আপনার এই যে স্টেক হোল্ডারগুলো আছেন তাদের অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করেন, তবে এই যে আর্থিক খাতে সেখানে গুড গভর্নেন্স আসবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলনেতাকে। আমরা এই পর্যায়ে সর্বশেষ বক্তব্য শুনবো আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম সুহাদের কাছ থেকে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার উনি যে কথাটি বলেছেন স্বাধীনতার কথাটি বলেছেন, মানুষ আমাদের কমিশন স্বাধীন হবে কিনা মানুষ, আমরা আমাদের কমিশনে যেসব ব্যক্তিদের নিয়োগ দিব এবং যাদের সাথে কথা হচ্ছে মাননীয় স্পিকার তারা সমাজের স্বাধীন চেতা হিসেবে পরিচিত। মাননীয় স্পিকার ওনারা বলছে বন্ড মার্কেটের কথা। মাননীয় স্পিকার ওনারা যে বন্ড মার্কেটের কথা বলেছে মাননীয় স্পিকার, সেই বন্ড মার্কেটে বাংলাদেশে বর্তমানে 13টি কোম্পানি বন্ড আছে মাননীয় স্পিকার। সেই এখন কিন্তু মাননীয় স্পিকার 13টি কোম্পানি বন্ড দিকে মাননীয় স্পিকার আমাদের বন্ড মার্কেট চলবে মাননীয় স্পিকার, আমাদের বন্ড মার্কেট চলবে না মাননীয় স্পিকার। সেই জন্যই হচ্ছে আমরা ব্যাংক কমিশন গঠনের কথা বলছি মাননীয় স্পিকার। বিরোধী দলের তৃতীয় বক্তব্য বলেছে মাননীয় স্পিকার যোগ্য ব্যক্তি এবং সদিচ্ছার কথা। মাননীয় স্পিকার উনি হয়তো একটি উদাহরণ জানেন মাননীয় স্পিকার, যখন মালয়েশিয়াতে 1970-80 দশকে হচ্ছে যখন মন্দা দেখা দিয়েছিল এবং সেই জায়গায় ব্যাংকের ঋণ খেলাপি বেড়ে গেছিল মাননীয় স্পিকার, তখন ডক্টর মাহাতির মোহাম্মদের নেতৃত্বে যে একটা কমিটি গঠিত হয়েছিল, সেই কমিটি হচ্ছে যে কীভাবে আর্থিক খাতে তাদের সংস্কার করা যায়, ঋণ খেলাপির ওজন কমানো যায় মাননীয় স্পিকার, সেইটা তারা বাস্তবায়ন করেছে মাননীয় স্পিকার। সেই হিসেবে মাননীয় স্পিকার আমরা বলতে যে শুধু বাংলাদেশই না মাননীয় স্পিকার, বাইরের দেশে মালয়েশিয়াতে সেই উদাহরণটা আছে মাননীয় স্পিকার। ব্যাংক কমিশনের মতো কিছু একটা গঠন করা হলো মাননীয় স্পিকার, আমাদের দেশে ঋণ খেলাপি কমানো মাননীয় স্পিকার। তাদের দ্বিতীয় বক্তার কথা আসে মাননীয় স্পিকার, তাদের দ্বিতীয় বক্তা বলে গেছে যে সাময়িকভাবে কমলেও মাননীয় স্পিকার, তাদের সেই শব্দটা ব্যবহার করেছে সাময়িকভাবে কমলেও মাননীয় স্পিকার যদি সাময়িকভাবে কমে মাননীয় স্পিকার আমরা সেটাকে দীর্ঘমেয়াদে নিয়ে যাবো মাননীয় স্পিকার, এটা প্রমাণিত হয়ে গেছে মাননীয় স্পিকার। দেখেন বলেছি হচ্ছে তাদের তৃতীয় বক্তা হচ্ছে যে ডেপুটি গভর্নর নাকি হচ্ছে এপিকে আল্লাহকে পড়াতে সাহায্য করেছে মাননীয় স্পিকার। সেই ক্ষেত্রে একটি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর যদি একজন ব্যক্তিকে
পলায়ন করতে সাহায্য করে মাননীয় স্পিকার। সেই ক্ষেত্রে আমরা কীভাবে বাংলাদেশ ব্যাংকের উপর নির্ভর করতে পারি সেই মাননীয় স্পিকার, সেই বিষয়টা কোশ্চেন থেকে মাননীয় স্পিকার। সেই জন্যই আমরা মাননীয় স্পিকার একটি স্বাধীন, নিরপেক্ষ এবং সক্ষম ব্যাংক কমিশন গঠনের কথা বলছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের পরিকল্পনা মন্ত্রী কী বলেছে মাননীয় স্পিকার? আমাদের পরিকল্পনা মন্ত্রী বলেছেন অর্থনৈতিক উন্নয়নে আর্থিক খাতে সুশাসন জরুরি মাননীয় স্পিকার। সেই সুশাসন নিশ্চিত করতে হলে আপনাকে মাননীয় স্পিকার সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটা অর্থনীতি হচ্ছে চলমান প্রক্রিয়া মাননীয় স্পিকার। সেই প্রক্রিয়াটি আপনি ধরে রাখতে হবে মাননীয় স্পিকার। আপনাকে কিছুদিন পর সংস্কার করতে হবে, বিভিন্ন সংস্কার কার্যক্রম গ্রহণ করতে হবে মাননীয় স্পিকার। সেই সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা অংশ হিসেবে যাতে আমাদের ঋণ খাত 31% থেকে 5% নিচে চলে আসে মাননীয় স্পিকার, সেটি বাস্তবায়ন করার জন্য আমরা মাননীয় স্পিকার ব্যাংক কমিশন গঠন করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, পূর্বেও আমাদের ব্যাংক কমিশন সফল হয়েছিল এবং আমরা এই কমিশন স্বাধীন এবং নিরপেক্ষভাবে বাস্তবায়ন করছি মাননীয় স্পিকার। সেই জন্য আমাদের এই কমিশন মাননীয় স্পিকার সফল হয় মাননীয় স্পিকার। তাই আমরা বলতেছি তারা দেখিয়ে দিতে পারে মাননীয় স্পিকার, পলিসি ডিবেট মাননীয় স্পিকার। তারা কোন আলাদিনের চেরাগ ব্যবহার করে মাননীয় স্পিকার রাতারাতি ব্যাংক সমস্যা সমাধান করে মাননীয় স্পিকার, সেই বিষয়ে তারা সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়ে যায়নি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তাই আমরা বলছি ব্যাংক কমিশন গঠন আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করবে এবং এই প্রস্তাবটি এই কমিশনে গৃহীত হয় মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতাকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমাদের আজকের এই ছায়া সংসদে গ্র্যান্ড ফাইনাল এই বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের 50 বছর এবং অ্যাকাউন্টিং অ্যালামনের 25 বছর উদযাপন উপলক্ষে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত বিশেষ অতিথি এই বিভাগেরই যে অ্যালামনাই প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন, সেই সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব তোফায়েল আহমেদকে আহ্বান করছি এই পর্যায়ে তার বক্তব্য রাখবার জন্য। আজকে একটি অত্যন্ত সময় উপযোগী আমরা বিষয় বেছে নিয়েছে। সেই বিষয় ব্যাংকিং কমিশন গঠন এবং আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করবে। আমাদের বিভাগের ছাত্র এবং ছাত্রীরা অত্যন্ত সুন্দরভাবে অংশগ্রহণ করেছে, জয় পরাজয় থাকবেই। সময় উপযোগী বিষয় আমি বিশেষ করে বলবো যে সরকার যদি আন্তরিক হয়, কমিশন এখানে কোনো কিছুই না। বাংলাদেশ ব্যাংক যদি তার একক ক্ষমতা প্রয়োগ করতে পারে, যে কোনো কিছু করা সম্ভব। আমরা অনেক কমিশন আমাদের এখানে আছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, প্রতিযোগিতা কমিশন, নদী কমিশন, কিন্তু কতটুকু বাস্তবভাবে তারা কাজ করতে পারে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। তারপরও যদি সরকার এই কমিশনটি গঠন করে, নিশ্চয়ই আমরা আশাবাদী হব আমাদের আর্থিক খাতে যে বিশৃঙ্খলা আছে সেটা দূর হবে। আমরা চাই এদেশ আরও উন্নত হোক, আমরা সেই উন্নতির জন্য আমরাও সহযোগী হতে পারি সেই প্রত্যয় ব্যক্ত করছি। এবং ডিবেট ফর ডেমোক্রেসিকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর আয়োজনের জন্য। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব তোফায়েল আহমেদকে তার বক্তব্যের জন্য। এবারে বক্তব্য শুনব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, এখন শিক্ষক এবং বিভাগের চেয়ারম্যান অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের ডক্টর রিয়াজুর রহমান চৌধুরী, যার নেতৃত্বে আমরা উদযাপন করেছি আমাদের 50 বছর যে বর্ষপূর্তি এবং একই সাথে 25 বছর যে অ্যালামনাইদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের নেতৃত্ব প্রদানকারী এই বিভাগের সম্মানিত চেয়ারপারসন ডক্টর রিয়াজুর রহমানকে এবার আহ্বান করছি এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রথমে আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি। উদযাপনের শুরুটাতেই উনি আমাদের সাথে ছিলেন। উনি আমাদেরকে হি হ্যাজ ডান আস গ্রেট অনার বাই বিং উইথ আস। এবং আজকে যে আমরা গ্র্যান্ড ফিনালে হচ্ছে আমাদের শেষ অনুষ্ঠানেও আমরা ওনাকে পেয়েছি, এজন্য আমি আমার ব্যক্তিগতভাবে এবং ডিপার্টমেন্ট এবং অ্যালামনাইট তরফ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। টপিক সম্বন্ধে বলতে গেলে বলতে হয় যে আজকে আমরা ডিবেটের মাধ্যমে যে কোনো ইস্যুই সলভ করা সম্ভব। এটা আজকে আমরা এটা একটা প্রমাণিত, হিস্টোরিক্যালি ইট ইজ এ প্রুভেন মেকানিজম যে কোনো কন্টেনশাস ইস্যুস যদি আমরা ডিসিশন নিতে যাই, সবচেয়ে ডিফেন্সিভ এবং সবচেয়ে সেফ পদক্ষেপ হলো এটা একটা ডিবেট আয়োজন করা। এবং আমি মনে করি যে রিয়ালিটি ইজ ইন ফ্রন্ট অফ আস। রিয়ালিটি ইজ যে আমাদের যে ব্যাংক ব্যবস্থার সেটা সংস্কার প্রয়োজন। সেটা কমিশনের মাধ্যমে হোক, সরকার ব্যক্তিগত উদ্যোগে হোক, কিংবা পার্লামেন্টের উদ্যোগে হোক, সেটা বড় কথা না। বড় কথা হলো আমাদের সংস্কার জরুরি, কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়া কখনো থেমে থাকে না এবং ইট ইজ নেভার টু লেট টু স্টার্ট সামথিং। আমরা আগে কমিশন আমাদের হয়তো ডিজায়ার্ড লেভেল অফ পারফরমেন্স দিতে ব্যর্থ হয়েছে, দ্যাট ডাজন্ট মিন যে উই উইল নট স্টার্ট সামথিং এলস। সো আমাদেরকে পজিটিভ হতে হবে। আমরা আমাদের বাংলাদেশের আগামী বছর আমরা আমাদের 50 বছর পূর্তি করব আমাদের স্বাধীনতার। আমাদের এটা মুজিব বর্ষ। সো আমরা কন্টিনিউয়েশনটা শুরু করতে, ধারাবাহিকতা মেনটেন করতে চাই। এবং কিছু জিনিস এখানে উঠে এসছে আমাদের ডিবেটারদের মাধ্যমে। ওনারা বলেছেন
পলিটিক্যাল ক্রনিজম যেটা আছে সেটা আমাদের একটা রিয়েল সিচুয়েশন, ফ্যামিলি ডমিনেশন ব্যাংকিং ক্ষেত্রে দ্যাট ইজ এ রিয়েল সিচুয়েশন। অনেক কিছুই চলে এসছে, আমাদেরকে কিছু পলিসি ওয়াইজ ইনকনসিস্টেন্সি যেটা ওনারা তুলে ধরেছেন, যারা ফ্যামিলি ডমিনেশনের কে একটু নেগেটিভলি রিফ্লেক্ট করে। সো দেয়ার আর সার্টেন ইস্যুস যেটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, কিন্তু যেটা সবার মাধ্যমে এখানে চলে এসছে খুব মানে স্ট্রংলি যেটা চলে এসছে সেটা হলো আমাদের পলিটিক্যাল উইল থাকতে হবে। পলিটিক্যাল উইলের বাইরে কিছুই করা যাবে না। এ যাবৎকালে যতগুলি ভালো কাজ হয়েছে সবগুলি পলিটিক্যাল উইলের মাধ্যমে, এবং আমাদের অনেক অর্জন, আমাদের দেশের অনেক অর্জন। দেশ হিসাবে আমরা খুব একটা বেশি দিন বয়স হয়নি, কিন্তু এর মধ্যে আমাদের অর্জন অনেক, এবং আমাদের এর মধ্যে অর্জনের মধ্যে হয়তো দুই একটা বা কিছু ব্যাঘাত ঘটে, সেগুলি আনফর্চুনেটলি হয়তো প্রমিনেন্টলি আমাদের সামনে চলে আসে। সো আমাদেরকে সেগুলি স্টেট লেভেলে হোক, ইনস্টিটিউশনাল লেভেলে হোক, সেগুলি আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমরা যদি কমিশন করি, কমিশনের স্টেক হোল্ডার রিপ্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এখানে একটা ছোট্ট উদাহরণ দিই, যে 10 বছর আগে ইউনাইটেড কিংডমে একটা হাউস অফ লর্ডস অ্যান্ড হাউস অফ কমন্স ওনারা একটা ব্যাংকিং রিফর্মস কমিশন করেছিলেন। ওটা 11 মেম্বার কমিটি ছিল। ওয়ান অফ দ্য মেম্বার ওয়াজ দি আর্চ বিশপ অফ ক্যান্টারবারি। উনি ওনাদের চার্চের হাইয়েস্ট লিডার, ওনাকে কিন্তু কমিশনের মেম্বার করা হয়েছিল। এটা খুবই সহজে অনুমেয়, ওনাকে রাখা হয়েছে সিম্পলি বিকজ দেয়ার ইজ অ্যান এথিক্যাল অ্যান্ড moral dimension of these type of issues. এবং উনি হি ইজ নাইদার এ ব্যাংকার, নর এ বিউরোক্র্যাট, নর এ টিচার। বাট ওনাকে রাখা হয়েছে কারণ হি ওয়াজ এ ম্যান ফ্রম দি সোসাইটি, হি ওয়াজ এ রিলিজিয়াস পারসন অ্যান্ড হি ওয়াজ এক্সপেক্টেড টু এক্সারসাইজ হিজ এথিক্যাল জাজমেন্ট। এবং আমাদেরও আজকে যদি আমরা কমিশন যদি করেও ফেলি, এবং যেটা বলেছেন সরকারি দল যে এটা সময়ের দাবি যে এটা করতে হবে, তাহলে আমাদেরকে এই স্টেক হোল্ডার রিপ্রেজেন্টেশনটা খুব সিরিয়াসলি আমাদের কনসিডার করতে হবে। টার্মস অফ রেফারেন্সের কথা বললাম, দ্যাট হ্যাজ টু বি অবজেক্টিভলি স্টেটেড এবং রিয়েলিস্টিক হতে হবে আমাদের টার্মস অফ রেফারেন্স। আরেকটা জিনিস যেটা চলে এসছে, যে রেকমেন্ডেশনসগুলি যদি আসে, রেকমেন্ডেশনসগুলিকে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসতে হবে, সো দ্যাট দ্য কমপ্লায়েন্স বিকামস ম্যান্ডেটরি। আমরা এটা জুডিশিয়াল পাওয়ারও দিয়ে দিতে পারি ইফ নিড বি, বিকজ অনেক দেশে কমিশন করা হয়েছে যেখানে ফাইন্ডিংস গুলি খুব দ্রুত এনফোর্স করা হয়েছে, এবং সেই নজিরও আমাদের সামনে আছে। সো নাথিং ইজ ইম্পসিবল। আমরা যদি চাই তাহলে এখনও আমাদের দেশকে আমরা সাজাতে পারি। আমাদের ওভারনাইট মিলিয়নেয়ার হওয়ার দরকার নাই, আমরা ওভারনাইট সিঙ্গাপুর বা দুবাই না হলেও আমরা যদি একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট দিকে যাই, তাহলে এই ব্যাংকিং খাত এবং এটা যে অর্থনীতিতে একটা দারুণ প্রভাব ফেলে সেটা অনস্বীকার্য। সো ঐতিহাসিকভাবে আমি শেষ কথা বলবো যে ব্যাংকের দুটা মূল মন্ত্র থাকে, একটা হলো আস্থা, একটা হলো বিশ্বস্ততা। জনগণের আস্থা এবং ইনস্টিটিউশনাল বিশ্বস্ততা, এই দুইটা জিনিস, এই দুটো মূল মন্ত্রের উপরে দাঁড়িয়ে যদি আমরা আমাদের অর্থনীতি বা ব্যাংককে সাজাই, তাহলে ডেফিনেটলি এই ব্যাংকই সিস্টেমটা ঘুরে দাঁড়াবে এবং আমরা সমাজ এর ফল ভোগ করব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সুযোগ্য চেয়ারম্যান প্রফেসর ডক্টর রিয়াজুর রহমান চৌধুরীকে তার বক্তব্যের জন্য। তিনি আস্থার কথা বলেছেন, এবং ব্যাংকিং খাতে যদি আস্থা রক্ষা করা না যায়, আস্থা ফিরিয়ে আনা না যায়, তাহলে কিন্তু আমাদের আর্থিক খাতে সুশাসনকে আমরা নিশ্চিত করতে বাধাগ্রস্ত হব। আমরা এই যে আমাদের আর্থিক খাতে যে অস্বচ্ছতা, সেই অস্বচ্ছতা কিন্তু আমরা বেশ অনেক দিন থেকে আমরা লক্ষ্য করছি। আমরা ব্যাংকের টাকা লুট করে নিয়ে যাওয়া, ঋণ করে ঋণের টাকা ফেরত না দেওয়া, জালিয়াতির মাধ্যমে ঋণ গ্রহণ করা, অন্যের ভুয়া জমি দেখে ঋণ নেওয়া, কোনো কোল্যাটারাল বাইল্যাটারাল কিছুই নাই, কোনো কাগজপত্র নাই, এগুলি ছাড়া ঋণ নেওয়া, এই সংস্কৃতি কিন্তু আমাদের চলে আসছিল। এবং সেই কারণে বলছি, খেলাপি ঋণের এই যে লাগাম যদি টেনে ধরতে হয় এবং এই ক্ষেত্রে যদি সুশাসন নিশ্চিত করতে হয়, তাহলে কিন্তু আমাদের জন্য এই যে ব্যাংক কমিশন গঠন করাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে, যেটি সরকারের জন্য, যে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে সরকার কি সেই সাহসী পদক্ষেপ গ্রহণ করতে পারবে। ব্যাংক কমিশন গঠন করা হবে একটা বিশাল বড় একটা সাহসিকতার ব্যাপার। আমরা
গত এক দশকের অর্থনীতিতে সরকারের অনেক সফলতা আমরা দেখতে পেয়েছি। আমরা ধীরে ধীরে আগাচ্ছি, আমাদের মধ্যম আয়ের দেশের দিকে আমরা যাচ্ছি, জিডিপিতে আমাদের অনেক প্রবৃদ্ধি হচ্ছে। এত সফলতার গল্পের মধ্যেও কিন্তু আমাদের কিন্তু বিফলতার গল্প রয়েছে, আমাদের ব্যর্থতার গল্প রয়েছে। এবং সেই ব্যর্থতার গল্পের মধ্যে আমরা কী কী দেখেছি? একের পর এক আমরা ঋণ কেলেঙ্কারি দেখেছি, অর্থ আত্মসাৎ দেখেছি, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা দেখেছি, বেসিক ব্যাংকের জালিয়াতি, ফার্মার্স ব্যাংকের পতন, পিপলস লিজিংয়ের অবসায়ন এবং খেলাপি ঋণের আকার যে দিনে দিনে বেড়ে চলছে সেটা কিন্তু আমরা দেখেছি। পুঁজিবাজারে যে কারসাজি চলছে, শেয়ার মার্কেট লুট এবং চিহ্নিত ঋণ খেলাপিদের বারবার সুযোগ প্রদান করে আমরা কিন্তু নানা রকম কলঙ্কিত ঘটনার কিন্তু জন্ম দিতে আমরা দেখেছি। এবং সেই কারণের জন্যই আমরা এখনই সময় যেটি আমরা বলতে চাচ্ছি যে আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে একটা সময়ের দাবি কিন্তু আমরা মনে করি যে এই ব্যাংক কমিশন গঠন করা। কিন্তু এই ব্যাংক কমিশনটিকে স্বাধীন নিরপেক্ষ কমিশন হতে পারবে, নাকি এই ব্যাংক কমিশনও কিন্তু পূর্বকার মতো আমাদের যে কমিশনগুলো রয়েছে, যে সংস্থাগুলো রয়েছে, সেই সংস্থাগুলোর মতো সরকারের নতজানু হয়ে থাকবে? এই ব্যাংক কমিশন তাহলে কি আমাদের সেভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে? স্বাধীনতার মধ্যে দিয়ে আমরা যে আমাদের সুবর্ণ জয়ন্তী পালন করতেছি সেই জয়ন্তীর স্বাদকে আমরা গ্রহণ করতে পারবো, মুজিব বর্ষের স্বাদকে আমরা গ্রহণ করতে পারবো? এই কারণের জন্য আমরা বলছি যে এই ব্যাংক কমিশন গঠন করবার ক্ষেত্রে সরকারকে সাহসী ভূমিকা পালন করতে হবে, যোগ্য, নিরপেক্ষ, স্বচ্ছ, জবাবদিহিমূলক একটি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে কিন্তু আমাদেরকে হলমার্ক, ডেস্টিনি, বিসমিল্লাহ গ্রুপ সহ নামে বেনামে যারা অর্থ ঋণ করে, লোন করে, দেশের টাকা লুণ্ঠন করে, বিদেশে বাড়ি, গাড়ি, জমি, জামা, অর্থ সম্পদ তৈরি করেছে, আজকে বিদেশের সেকেন্ড হোম তৈরি করেছে, আজকে বিদেশের নাগরিকত্ব নিয়েছে, পার্মানেন্ট রেসিডেন্ট নিয়েছে, সেখানে অট্টালিকা তৈরি করে ভিআইপি জীবনযাপন করছে, সন্তান স্ত্রীকে বিদেশে পাঠিয়ে দিয়ে নিজেও কিন্তু বিদেশে অবস্থান করছে, সেই রকম অবস্থা থেকে আমরা পরিত্রাণ পাবো। আমরা পরিত্রাণ পাবো যে আমাদের এই যে খেটে খাওয়া মানুষগুলো, যে খেটে খাওয়া মানুষগুলোর হাতে আমরা বলি যতদিন তোমাদের হাতে দেশ ততদিন আমাদের থাকবে বাংলাদেশে, বাংলাদেশ তাদের অর্জনে এগিয়ে যাবে। সেই খেটে খাওয়া মানুষগুলোর জন্য যদি আমরা কিছু করতে চাই তাহলে এই লুণ্ঠনকারীদেরকে কিন্তু আমাদের ঠেকাতে হবে। আমরা সর্বশেষ কি দেখেছি? 4টি প্রতিষ্ঠান দখল করে পিকে হালদারের মতন একজন ব্যক্তির সকলের নাকের ডগায় দিয়ে 3000 কোটি টাকা লুণ্ঠন করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এটা কীভাবে সম্ভব হলো? এত আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে, এতগুলি প্রশাসনিক কাঠামো রয়েছে, এবং ওই কারণে মনে করি আমাদের এখনই কিন্তু এর লাগাম টেনে ধরতে হবে। আমরা দেখেছি যে সাবেক ডেপুটি গভর্নরকে সেখানে দায়ী করা হয়েছে। আমি জানি না সেই দায়ী ব্যক্তি আসলে দায়ী কিনা, তাকে দায়ী করা যাবে কিনা। আমরা 2015 সালে আমরা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী দেখেছি যে আমাদের বাংলাদেশ থেকে যে 98,000 কোটি টাকা পাচার হয়েছে 2015 সালে, এবং সেটা দিয়ে আমাদের 4টি পদ্মা সেতু করা যাবে বলে সেখানে গণমাধ্যমে এসেছে। এই যে 98,000 কোটি টাকা 2015 সালের পাচার হয়েছে বলে অভিযোগ উত্থাপিত হয়েছে, 4টি পদ্মা সেতু, সেটা করা যেত কার টাকা? আপনার টাকা, আমার টাকা, মেহনতি মানুষের টাকা, এদেশের সাধারণ মানুষের টাকা। আজকে সকল শ্রেণী পেশার মানুষ সকলে একত্রিত হয়ে আমরা যদি এই আন্দোলন করি যে এই দেশে কোনো ঋণ খেলাপিকে, কোনো ব্যাংক লুণ্ঠনকারীতে আমরা আর স্থায়ী দিব না, তাহলে কিন্তু আমরা সরকারের হাতকে শক্তিশালী করতে পারবো। আমরা স্বাধীন নিরপেক্ষ একটা ব্যাংক কমিশন গঠন করে এদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা সবশেষে যেটা বলতে চাই সেটি হচ্ছে গিয়ে আমাদের দরকার সবচেয়ে বেশি রাজনৈতিক সদিচ্ছা। রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে তাহলে আজকে আমরা এই লুণ্ঠনকারীদেরকে তাদের লুণ্ঠন বন্ধ করে বিচারের আওতায় এনে, বিদেশ থেকে ফিরিয়ে এনে সেই লুণ্ঠিত অর্থকে বাংলাদেশের যে রিজার্ভে আবার রেখে আমরা কিন্তু আমাদের সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো। এই কারণের জন্য বলি আজকে এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটি সরকারি দলের ইস্যু নয়, বিরোধী দলের ইস্যু নয়, আজকে এটি যারা রাজপথে রয়েছে তাদের ইস্যু নয়, এটি আজকে যারা সংসদে রয়েছে তাদের ইস্যু নয়, এটি সকলের ইস্যু যে আমরা আমাদের এই ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করে আমরা আমাদের আর্থিক খাতকে, আমরা আমাদের যে উজ্জ্বল আর্থিক খাত সেখানে আমরা ফিরিয়ে আনবো। সে কারণে বলি যে আমরা একটি মুক্ত স্বাধীন একটা ব্যাংক কমিশন গঠন করতে যদি পারি, সরকার যদি সেই সাহসিকতার মাধ্যমে নিরপেক্ষ ব্যক্তিদের মাধ্যমে সে ধরনের ব্যাংক কমিশন গঠন করতে পারে, তাহলে কিন্তু আমরা মনে করি আমাদের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো। আমরা সকলের বক্তব্য শুনেছি, এবারে আমরা শুনবো আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নানের কাছ থেকে প্রধান অতিথি হিসাবে তার বক্তব্য। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহ্য বলে যথেষ্ট নয়। বাঙালির যে বর্তমান চিত্র দেখছি আমরা, এই বাংলার বাঙালির যে পুঁজি যেটুকু নিয়ে আমরা 21 শতকে প্রবেশ করেছি তা বৃহৎ কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসছে, বৃহদাংশ যেটুকু আমাদের আছে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি আমার সম্মান প্রদর্শন করি। তার এই অ্যাকাউন্টিং এবং ইনফরমেশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান মহোদয় আছেন, তাকে এবং অ্যালামনির তোফায়েল আহমেদ, তাকে উভয়কে আমি শ্রদ্ধা জানাই। কিরণও ওখানকার ছাত্র, গর্বিত ছাত্র, এবং এই যে চমৎকার অনুষ্ঠান তাদের 50 বছর পূর্তি,
সেখানে উদযাপনে তারা আমাকে সদয় হয়ে দাওয়াত দিয়েছিলেন এবং আমি ছিলাম। আমার জন্য অত্যন্ত সম্মানের একটি বিষয়, সময়োপযোগী বিষয়, উত্তপ্ত বিষয় এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় যেটা নিয়ে আজকে আলোচনা হলো এক্ষুনি কিছুক্ষণ আগে। ব্যাংক কমিশন গঠনের যে প্রস্তাব সরকার তুললেন এখানে বিরোধী দলের সামনে এই সংসদে মক পার্লামেন্টে, এই বিষয়টা বহুল আলোচিত একটি বিষয় আমাদের দেশে এবং এটা সঙ্গত কারণেই, কারণ বিগত বেশ কয়েক দশক যাবৎ এই ব্যাংকগুলোকে নিয়ে আমাদের আলোচনা চলছে। আমাদের অর্থনীতি বিশালভাবে স্ফীত হয়েছে, বড় হয়েছে এবং অর্থনীতির যে প্রায়োগিক দিকটা, অর্থনীতির ওটা আমরা দেখতে পারি না, কিন্তু প্রায়োগিক দিক যেটা হিসাব রেখে আসে, ব্যালেন্স শিটে আসে, ব্যাংকিংয়ের মাধ্যমে আসে, ব্যাংকের মাধ্যমে আসে, আমাদের অর্থনীতির চালিকা শক্তি, রক্ত যেটাকে বলা যেতে পারে, সে আর্থিক খাতটা তার প্রবাহ কিন্তু আমার ব্যাংকিংয়ের মধ্যে আমি দেখছি এবং সেখানকার যে চালচিত্র গত কয়েক দশকে সেটা আমরা খুব গর্ববোধ করি না। যদিও আমরা অর্থনীতির প্রবৃদ্ধি নিয়ে গর্ববোধ করি, আমাদের সরকারের, আমাদের বিশেষ করে বর্তমান সরকারের গত এক দশকের ব্যবস্থাপনা এবং সুদৃঢ় অনেক ক্ষেত্রে, সকল ক্ষেত্রে হয় আমি বলবো, অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে সুদৃঢ় ব্যবস্থাপনার ফলে আমরা মোটামুটি একটি সেই হতাশাগ্রস্ত, হতদরিদ্র, বটমলেস বাস্কেট থেকে আমরা বটমের মাথায় ওঠার একটা সুযোগ পেয়েছি। এর মধ্যে কালো দিকটি হলো আমাদের এই ব্যাংকিং। তাহলে এটি দুটো কীভাবে চলে? একদিকে এত উল্লম্পন হলো, আমাদের আর্থিকভাবে প্রবৃদ্ধি হলো, মাথাপিছু আয় বাড়লো, অবকাঠামো পরিবর্তন আসলো, বিদ্যুৎ ঘরে ঘরে চলে গেল, সাক্ষরতা বাড়লো, ব্যাংকিং খাত কেন একইভাবে আসলো না এবং এইটা কীভাবে এটা সাস্টেন করে, এইটাও একটা প্রশ্নের বিষয়। আমরা আমাদের পণ্ডিত মহোদয়গণ এখানে আছেন, বিভাগীয় প্রধান আছেন, আর্থিক খাতে বিষয়ে তারা চিন্তা ভাবনা করেন, জানেন, তুফাল সাহেব আছেন এবং তোমরা যারা পড়ছো এখন এই মুহূর্তে, ওখানে তোমাদের জন্য একটা চিন্তার অনেক বিষয় আছে। আমার কাছে জবাব নেই বলে এই প্রশ্নটা করলাম, কারণ আমার কাছে এটা বৈপরীত্য মনে হয়, নিশ্চয়ই সঙ্গত কারণ আছে। এইটা আমাকে সেই মূল জায়গাটা নিয়ে আসে যে আমাদের সমাজে এখন প্রয়োজন প্রশ্ন করার এবং প্রশ্নটাকে চেঞ্জ করার, প্রশ্নের পিছিয়ে গিয়ে আরও গভীরে গিয়ে এটাকে খুঁজে বের করে আনার। সেখানে আমাদের অনেক ঘাটতি আছে বলে আমরা মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে কালকেও বলেছেন, গবেষণা চাই, গবেষণার ফলাফলও চাই। আমরা এটা সরকারের অভ্যন্তরে প্রায় আলোচিত হয়, আমাদের এখানে মন্ত্রিসভা বৈঠকে হয়, নেক্সট সভায় হয়, বিভিন্ন আলোচনা হয় যে আমরা বোধহয় একটা কোনো বিষয়ে আমরা এক ধরনের ভীতিপ্রদ অবস্থার মধ্যে আমরা বোধহয় আছি। এইটা নিয়ে কথা বলবো না, ওইটা নিয়ে বলা যাবে না, এই বিষয়ে চিন্তা করা যাবে না, এই দিকে যেও না, এই যে ছুতমার্গীয় একটা পরিবেশ, ছুঁইলেই যাবে, এইগুলো সমাজে ভাই এগুলো আলাপ করার বিষয় নয়। আমি বিনীতভাবে আমাদের যারা আছেন, আমাদের পণ্ডিত ব্যক্তিবর্গ এবং তোমাদের সামনে বলছি যে এইটা বোধ হয় একটি প্রাগ্রসর জাতিসত্তা, একটি মানুষের সঙ্গে মিলে চলতে চায়, মানুষ সমাজের সঙ্গে, তার জন্য এটা মানানসই নয়। তো তোমাদের কাছে আমার আজকে এই সুযোগে থাকবে যে সাহস অর্জন করতে হবে, প্রশ্ন করার সাহস এবং প্রশ্নের পিছনে ধাবিত হয়ে দাওয়া করে ওটা শেষ প্রান্তে যাওয়ার সাহস। কী বেরোবে সেটা ভিন্ন কথা, সাপ বেরোবে না ব্যাঙ বেরোবে না ফুল বেরিয়ে আসবে, না গেলে তো বুঝবো না। এই যাওয়ার অধিকারটা আমাদের অর্জন করতে হবে এবং সেই জন্য তোমাদের কাছে আমি বলবো যে এই বর্তমান প্রজন্মের কাছে আমাদের স্বাধীনতার যে ফসল আনার মাঠে দেখছি, এর কাছ থেকে আমরা এই ধরনের সাহস এবং প্রশ্নের পিছিয়ে যাওয়ার, গবেষণা করার অধিকার চাই। এই যে বিষয়টা আজকে আলোচিত হচ্ছে, এখানেও গবেষণা করার স্কোপ আছে। কেন এটা হচ্ছে? প্রবৃদ্ধি হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু আবার লুটপাটও হচ্ছে। পুঁজিবাদের একটা কিছু চরিত্র নিয়ে বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় ছিটোফোঁটা পড়ি। পুঁজিবাদ অর্থশাস্ত্র কোনো নৈতিক শাস্ত্র নয়, একটা প্রাথমিক একটা শিক্ষা ছিল। there is no place for morals in economics, কেউ বলে একদম, এইটা একটা নিছক একটা টাকা কামাবার, অর্জন করার এবং টাকাকে কন্টিনিউয়াসলি বাড়তে দেওয়ার একটা শাস্ত্র। সেখানে নৈতিকতা অত গভীরে দেখা হয় না, কিন্তু এরও প্রয়োজন আছে। দেখা গেছে সাম্প্রতিককালে এই যে আমরা বৈষম্যের সৃষ্টি হচ্ছে সমাজে, বৈষম্যের সৃষ্টি কোনো নিছক মেধার জন্য নয়, সুযোগ ব্যবহার করে, বুদ্ধি খাটিয়ে, এবং এই যে যেটা আজকে আলোচিত হচ্ছে, আমাদের ব্যাংকগুলোকে নানাভাবে ম্যানিপুলেট করে যারা এই অর্জন করতে পেরেছে, তারা কীভাবে এটা পারল সেটা আমার দেখার। আইন অনেক ক্ষেত্রে দেখা গেছে বিদ্যমান আইনসমূহকে বাঁকিয়ে পাশ কাটিয়ে তারা এটা করতে পেরেছে।
তার মানে আমাদের জন্য, সরকারের জন্য এখানে শিক্ষণীয় অনেক কিছু বিষয় আছে। আমাদের ভালো লাগে, বিশেষ করে বর্তমান সরকার যারা আমরা কাজ করি, আমাদের খুবই ভালো লাগে যে আমাদের তরুণ সমাজ, যুবক সমাজ এবং আমাদের বিদ্যুৎ সমাজ নানাভাবে আমাদের প্রশ্ন করছেন, এবং আমাদের যে আলোচনা হচ্ছে সুশীল সমাজে বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে, বিশেষ করে এই সকল বিষয়ে আমরা উৎফুল্ল বোধ করি। এই যে স্পটলাইটের নিচে আমরা আছি, আমাদের খুঁতগুলো বেরিয়ে আসছে, এগুলো থেকে আমরা শিক্ষা নেই এবং এগুলো থেকে আমরা অনুপ্রাণিত হই। যেমন আমরা একটা রাস্তা দেখছি এখানে, যে বোধহয় একটা ব্যাংক কমিশন গঠন করে এই বিষয়টাকে হয়তো আরও শক্তিশালীভাবে অ্যাড্রেস করা যেতে পারে। যদিও ব্যাংক কমিশন সম্বন্ধে আমাদের মধ্যেই মতভেদ আছে, কেউ মনে করে এটা যথেষ্ট নয়, কী আর হবে, আগেরগুলো ব্যর্থ হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। ইয়েস, ভেরি গুড, এই ধরনের আলোচনা আমাদের চলবে। তবে বিষয়টা যে জরুরি এবং আরও গভীরভাবে দেখার প্রয়োজন, এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এবং সাপ মারতে হবে আর লাঠিও ভাঙবে না, এই পলিসিটা অ্যাপ্লাই করে আমাদের। কারণ সাপ কোনটা? এই দুর্নীতির সাপ, অব্যবস্থাপনার সাপ, যা আমাদের ক্ষতি করছে। আর লাঠিও ভাঙবে না, আমাদের হাতে যে অস্ত্রটা আছে, যে অর্থ ব্যবস্থাটাকে আমরা কাজে লাগাচ্ছি, তাকেও সুরক্ষা দিতে হবে, পুঁজিকে সুরক্ষা দিতে হবে, পুঁজির উৎপাদ যেটা বিশদের উৎপাদ, সেটাকে দমন করতে হবে। এই ডুয়েল কাজ যে কোনো সমাজে, যে কোনো যে ধরনের সমাজ হোক না কেন, এটাকে আমাদের করতে হবে। সুতরাং সেই কাজগুলো করার জন্য আমাদের যে আলোচনার যে অবকাশ, সেই অবকাশ বিস্তৃত, সর্বত্র হতে পারে, বিশ্ববিদ্যালয়ে হতে পারে, প্রেসে হচ্ছে, দৈনন্দিন আমাদের প্রেসের প্রতিনিধিরা এখানে আছেন, বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, গ্রামাঞ্চলে, গ্রামের পঞ্চায়েতেও এগুলো অন্য ভাষায়, অন্যভাবে কথাবার্তা হয়, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমরা এতে উৎসাহ বোধ করি, আমরা চাই এটা আরও বেশি করে আসুক, এবং এর মাধ্যমে আমরা যে সকল গাইডেন্স পাবো, এটা আমাদেরকে শক্তি যোগাবে পরবর্তী কাজগুলো করার জন্য। আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার যে অ্যাকাউন্টিং বিভাগের যিনি প্রধান আছেন, স্যার আছেন, যিনি রিয়াজুর রহমান চৌধুরী, তার মাধ্যমে তার এই বিভাগকে এই আয়োজনের জন্য এবং তাদের সেলিব্রেশনের জন্য তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি এই পর্যায়ে আমার কথা শেষ করে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের আজকের এই সম্মানিত প্রধান অতিথি গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান স্যারকে ধন্যবাদ জানিয়ে, সবাই তালি দিয়ে একটু তাকে অভিনন্দন জানিয়ে তার বক্তব্যের জন্য আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি। আমাদের আজকে যে ফলাফল, সে ফলাফল কিন্তু আমরা পেয়ে গিয়েছি। একটু জানিয়ে রাখি আমাদের এই আয়োজনটাকে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, পৃষ্ঠপোষকতা করেছেন, রাইট চয়েস BD.com, তারা সহযোগিতা করেছেন আমাদের এই আয়োজনকে। আমাদের আয়োজনকে সহযোগিতা করেছেন SMC, এবং একই সাথে আমাদের আয়োজনকে করেছেন একটি হোটেল এবং রিসোর্ট লিমিটেড, আমাদের এই আয়োজনকে সহযোগিতা করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের আজকে যে প্রস্তাবটি ছিল সেটি হচ্ছে ব্যাংক কমিশন গঠন আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করবে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, প্রস্তাবের পক্ষ দল হা বলুন, যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলুন, আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। ব্যাংক কমিশন গঠন আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করবে, এই প্রস্তাবটি এই ছায়া সংসদে গৃহীত হয়নি। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়নি, সে কারণে বলতে হচ্ছে আজকের এই ছায়া সংসদে না যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে এবং না যুক্ত হয়েছে। না যুক্ত হওয়ার কারণে আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল উত্তাল মার্চকে বিজয়ী বলে ঘোষণা করছি। আমরা এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদের মধ্যে মোহাম্মদ নাশফিক উজ্জাহানকে তার চমৎকার বক্তব্যের জন্য বিচারকদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আজকে যারা সরকারি দল রয়েছে বিজয় নিশান, তাদেরকে অভিনন্দন জানাই। তাদের প্রত্যেকজন বক্তাই খুব ভালো বলবার চেষ্টা করেছে। বিশেষ করে তাদের মাননীয় অর্থমন্ত্রী, ছায়া অর্থমন্ত্রী রাকিব হোসেনকে আমরা ধন্যবাদ জানাই তার চমৎকার বক্তব্যের জন্য। শুভ দর্শক মণ্ডলী, জানিয়ে রাখি আজকের এই প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন হয়েছে তারা নগদ 1 লক্ষ টাকা, ট্রফি, ক্রেস্ট এবং সনদপত্র পাচ্ছে, এবং একই সাথে যারা রানার আপ হয়েছে নগদ 50,000 টাকা, ট্রফি, ক্রেস্ট এবং সনদপত্র পাচ্ছে। রানার আপ দল বিজয় নিশানকে তাদের ট্রফি এবং 50,000 টাকার নগদ চেক গ্রহণ করবার জন্য আহ্বান জানাচ্ছি। রানার আপ দল উত্তাল মার্চকে আমরা তাদের চ্যাম্পিয়নশিপ ট্রফি এবং একই সাথে নগদ 1 লক্ষ টাকা এবং ক্রেস্ট প্রদান করছি। চ্যাম্পিয়নশিপ ট্রফি এবং নগদ 1 লক্ষ টাকা নিতে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের কৃতি শিক্ষার্থীর দ্বারা গঠিত বিতর্ক দল উত্তাল মার্চের বিজয় বিতার্কিকরা। সাফল্যের 5টি দশক আমাদের পরিবার, স্বপ্নকে নিয়ে গেছে সম্ভাবনায়, শিক্ষা, কর্ম,
আপনারা যারা এতক্ষণ টেলিভিশন পর্দা আমাদের এই প্রতিযোগিতা দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান, আগামী প্রতিযোগিতা দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানেই শেষ করছি।